নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নন্দীগ্রাম একটা হাই ভোল্টেজ কেন্দ্র। আপনারা জানেন এই মুহূর্তে নন্দীগ্রামের সামগ্রিক যে চর্চাটা সেটা শুরু হয়েছিল মূলত, কিন্তু অবশ্যই আমাদের রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছিল নন্দীগ্রাম বাম আমলের শেষ থেকেই, এবং তার পরবর্তীতে 2021 সালে গুরুত্বপূর্ণ একটা ফাইট তৈরি হয় নন্দীগ্রামে, এবং যেখানে একদম সরাসরি হঠাৎ করে আমরা দেখতে পাই যে তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী সেখান থেকে লড়াই করেন এবং তাকে কন্টেস্ট করতে হঠাৎ করে চ্যালেঞ্জ নিয়ে ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকেই মূলত বলা যেতে পারে একদম বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি তারও উত্থান হয়েছিল নন্দীগ্রাম 2021। তার কারণ এই দুজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে তার লড়াইটা কিন্তু গুরুতর একটা লড়াই হয়ে উঠেছিল। তো সেই নন্দীগ্রাম এবারে 2026-এও টান টান উত্তেজনা ছিল, এবং 2026-এ একই প্রার্থী শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে তিনি লড়াই করছেন, এবং সেখানে একটা উত্তেজনা ছিল যে তৃণমূল কংগ্রেস কাকে একদম বাজি রাখে, এবং সেই বাজিটা কিন্তু হঠাৎ আমরা দেখতে পেলাম যে যেদিন ভোটার তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস, সেদিন সকালবেলা অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা গ্রহণ করে একদম বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করলেন, এবং তিনি টিকিট পেলেন। তিনি তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস হলেন নন্দীগ্রাম থেকে পবিত্র কর। আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র কর কিন্তু অবশ্যই 2020 সালের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই একজন রীতিমতন মানুষ ছিলেন এবং সাপোর্টার, তার পরবর্তীতে নেতা, এবং অবশ্যই পবিত্র কর তিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে নন্দীগ্রামে। তার এমন একটা হিস্ট্রিও কিন্তু ছিল। এই মুহূর্তে নন্দীগ্রামে তার কন্টেস্ট করা যে লড়াই, সেই লড়াইটা ঠিক কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে তৃণমূল কংগ্রেস, এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তার গড় মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এবং সেই জায়গায় ঠিক কতটা তার একদম ভোটের মার্জিন থাকবে, এই পর্যায়গুলো নিয়ে কিন্তু একটা গুরুতর আলোচনা। এবং অবশ্যই নন্দীগ্রামে আপনাদের মনে রাখতে হবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে পর পর কর্মসূচি সেগুলো কিন্তু একটা বড় সড়ো এফেক্ট ফেলবে। আপনারা জানেন যে নন্দীগ্রামে একদম সেবাশ্রয় যে ক্যাম্প, সেটা কিন্তু আচমকাই যে একদম নন্দীগ্রাম জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2-তে সেবাশ্রয় ক্যাম্প করলেন অভিষেক ব্যানার্জি, এবং সেটা কিন্তু শুধুই নন্দীগ্রামটাকে বেছে নেওয়া হলো তেমন নয় বিষয়টা। সুতরাং সমস্তটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, পর্যায়ক্রমিক আলোচনা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে, এবং অবশ্যই 23 তারিখের যে ভোট, সেই ভোট কিন্তু অবশ্যই গুরুতর হতে চলেছে, কারণ 23 তারিখের ভোটগুলো কিন্তু জেলা ভিত্তিক মূলত ভোটগুলো, অর্থাৎ একদম রীতিমতন শহরের বাইরে গিয়ে যে সমস্ত জায়গায় ভোট, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু 23 তারিখে ভোট রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি প্রত্যেকটা জায়গাতেই 23 তারিখে ভোট, এবং 152টা কেন্দ্রে ভোট হতে যাচ্ছে। এবং তার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ যদি কোনো কেন্দ্র থেকে থাকে তাহলে সেটাই কিন্তু নন্দীগ্রাম, এবং সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা উঠে আসছে যে নন্দীগ্রামে কে জয়ী হবেন শেষ পর্যন্ত, সেই নিয়ে আপনারাও কমেন্ট করে জানতে চেয়েছেন বিভিন্ন জায়গায়। নন্দীগ্রাম সম্পর্কে এখনো পর্যন্ত কি মতামত, শেষ হাসিটা কে হাসবেন 4 তারিখ নন্দীগ্রাম থেকে, সেটা আপনাদের সামনে অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করবো, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আপনাদেরকে জানাই এই মুহূর্তে নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি একদম রীতিমতন গুটি সাজাচ্ছে তাদের স্টার ক্যাম্পেনার একদম কঙ্গনা রানাওয়াত। আপনারা জানেন যে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিভিন্ন সময় বিভিন্ন চমকপ্রদ ছবি করেছেন, তো তার পরবর্তীতে তিনি এই মুহূর্তে লোকসভার সাংসদ, এবং তিনি নন্দীগ্রামে প্রচারে গিয়েছেন ভারতীয় জনতা পার্টির জন্য, অর্থাৎ শুভেন্দু অধিকারীর জন্য, এবং সেই ফ্যাক্টর গুলো কিন্তু অবশ্যই একটা বড়সড় ফ্যাক্টর হবে ভারতীয় জনতা পার্টির জন্য। এবং হেলিকপ্টার নিয়ে একদম প্রচার করতে যাচ্ছেন নন্দীগ্রামে কঙ্গনা রানাওয়াত, এবং সেখানে তখন লোক সমাগম যেটা হয়েছিল অবশ্যই চোখে পড়ার মতন ছিল। এবং সেখান থেকেই অন্যদিকে এবার আপনাদের যদি নিয়ে যাই যে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটা কি, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কিন্তু সম্পূর্ণভাবে একদম সাংগঠনিক সবলতাটাকে বৃদ্ধি করা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ভোটের ঠিক 1 মাস বাকি থাকতে বা 2 মাস বাকি থাকতে সেই সময়টায় হঠাৎ করে
একদম নন্দীগ্রামে জানুয়ারি মাস নাগাদ আমরা দেখেছিলাম যে সেবাশ্রয় কেন্দ্র, এবং সেটাকে 1 মাস ধরে চালানো, সেই যে নন্দীগ্রামের সাংগঠনিক সবলতা অনেকটা বৃদ্ধি করা, এবং শেষ মুহূর্তে যে চমকটা, যে শুভেন্দু অধিকারীর এই ছায়া সঙ্গী এতদিনের রীতিমতন বলা যেতে পারে, সেই পবিত্র করকেই তার বিরুদ্ধে দাঁড় করানো, এই যে বাজিটা, এটা কিন্তু কোথাও গিয়ে একটা বড়সড় ভূমিকা পালন করতে পারে। তবে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাতে কিন্তু শুধু তৃণমূল এবং বিজেপি তাদের মধ্যেই যে ভোটটা শিফট হবে তেমন নয়। আপনাদের জন্য আরো খবর গুরুত্বপূর্ণ দিয়ে রাখি, এই মুহূর্তে বামেদের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা উদ্দীপনা তৈরি হয়েছে, বাম ভোটারদের মধ্যেও কিন্তু তৈরি হয়েছে। বিভিন্ন কেন্দ্রের মতোই নন্দীগ্রাম কেন্দ্রের ক্ষেত্রেও সেই একই ছবি ধরা পড়েছে, কিন্তু তাদের জোট সঙ্গী, তাদের সঙ্গে তো একটা ফাটলের ছবি তৈরি হয়েছে। কারণ বামেরা এই নন্দীগ্রাম সিটটা দিয়েছিল বামফ্রন্টের তরফ থেকে সিপিআই কে, এবং সিপিআই অলরেডি শান্তিগিরি তাকে টিকিট দিয়ে দিয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হলো কোথায়? সমস্যা তৈরি হলো তাদের আর এক জোট সঙ্গীকে নিয়ে, যারা বামফ্রন্টের বাইরে রয়েছে, সেই আইএসএফ এই সিটটাতে নিজেদের প্রার্থী দিয়ে ফেললো। অর্থাৎ বামেদের প্রার্থী দেওয়ার পরেও কিন্তু সরাসরি এই মুহূর্তে আইএসএফ প্রার্থী দিয়ে ফেলেছে, এবং আইএসএফ প্রার্থী দিয়েছে সবে মিরাজ আলী তাকে। এই সবে মিরাজ আলী তাকে এই মুহূর্তে সিপিআইএম, অর্থাৎ একদম পশ্চিমবঙ্গে আলিমুদ্দিনে যাদের সদর দপ্তর, রাজ্য সিপিআইএম, তাদের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম সরাসরি কিন্তু বলে দিয়েছে, আমরা আইএসএফ কে সমর্থন করব, আমরা সিপিআই প্রার্থীকে সমর্থন করব না। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আইএসএফ কে নয়, প্রাথমিকভাবে বামফ্রন্টের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল সিপিআই কে এই সিটটা দেওয়া হয়েছে, এবং তাদের প্রার্থীর নামে দেয়াল লিখনও পর্যন্ত হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে অবশ্যই একটা চতুর্মুখী লড়াইয়ের ছবি কিন্তু নন্দীগ্রাম থেকে উঠে আসছে। এই মুহূর্তে কেন এটা ফ্যাক্টর হচ্ছে, তার কারণ নন্দীগ্রামের বেশ কিছুটা অংশে কিন্তু সংখ্যালঘু ভোটারও রয়েছে, এবং সংখ্যালঘু ভোটার তৃণমূল কংগ্রেসে ঠিক যেমন যেত, ঠিক সেই জায়গায় যেহেতু এই মুহূর্তে আইএসএফ প্রার্থী দিয়েছে এবং তিনি নিজে একজন সংখ্যালঘু ক্যান্ডিডেট, সেটা কিন্তু একটা ফ্যাক্টর করতে পারে, এবং সেখানে তৃণমূলেরই কিন্তু ভোট বাক্সে একটা সিঁধ কাটতে পারে আইএসএফ, সেই জায়গাটা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হচ্ছে। এবং অবশ্যই নন্দীগ্রাম থেকে শেষ পর্যন্ত যা খবর এখনো পর্যন্ত উঠে আসছে, গতবারের মতন হাড্ডাহাড্ডি লড়াই তেমন হওয়ার কিন্তু খুব একটা জায়গা নেই, এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তার যে একাধিপত্যটা রয়েছে অবশ্যই মেদিনীপুরকে কেন্দ্র করে, সেটা কিন্তু নন্দীগ্রামে একটা বড়সড় ফলাফল দেবে। এবং অবশ্যই নন্দীগ্রাম সেই জায়গাটাতে কিন্তু নন্দীগ্রামে একদম শুভেন্দু অধিকারী জেতার জন্যই লড়াই করছেন বলাই বাহুল্য, এবং অবশ্যই দুটো সিটে তিনি লড়াই করছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুটোই একদম হাই ভোল্টেজ কেন্দ্র। কিন্তু নন্দীগ্রামে যেহেতু এই মুহূর্তে পবিত্রকর লড়াইটা করছেন, তাকে সেখানকার মানুষ কতটা ঠিক শুভেন্দু অধিকারীর উপরে গিয়ে ভোটটা দেবেন, সেইটা যেমন একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আমরা যেটা আলোচনা করলাম, সংখ্যালঘু ভোট কেটে যাওয়ার, বামপন্থী ভোট কেটে যাওয়ার কিন্তু একটা বড় সড়ো লড়াই এই মুহূর্তে হবে। কারণ সিপিআই প্রার্থী তিনিও লড়াই করছেন, আইএসএফ প্রার্থী তিনিও লড়াই করছেন। তো সুতরাং সেই জায়গা থেকে তাদেরকে যারা ভোট দেবেন সংখ্যালঘু পরিবার থেকে, সেটা কিন্তু যদি কাটা যায় তাহলে তৃণমূলেরই ভোট কাটা যাবে। কারণ টার্গেটেড ভোট বিজেপির কখনো কিন্তু সংখ্যালঘু পরিবার নয়। বিজেপি যেখানে চেষ্টা করবে সরাসরি একদিকে হিন্দু ভোটগুলোকে একত্রিত করার তাদের পতাকার তলায়, ঠিক সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা বেকায়দায় পড়তে পারে নন্দীগ্রামে, তেমনই একটা খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে একদম 23 তারিখের ঠিক আগে। আপনারা জানতে চাইছিলেন, তাদেরকে জানালাম। অবশ্যই নন্দীগ্রাম একটা বড়সড় কেন্দ্র, এবং নন্দীগ্রামে বিতর্ক তৈরি হয়েছিল 2021 সালে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল যে তিনি জয়ী হয়ে গিয়েছেন 1200 ভোটে। তার পরবর্তীতে হঠাৎ একটু কিছুক্ষণ পরে আবার ঘোষণা করা হয় যে 1956 ভোটে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন, এবং তার ভিত্তিতে তিনি গত 5 বছর ধরে বিরোধী দলনেতা ছিলেন রাজ্যের। কিন্তু এখনো যে খবরটা উঠে আসছে, নন্দীগ্রাম সিটটি কিন্তু বিজেপির দখলেই এবারেও যেতে পারে, তেমন একটা রীতিমতন খবর কিন্তু উঠে আসছে। আপনাদের জানালাম, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর কোন কোন সিট নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন, আমরা অবশ্যই খোঁজ খবর নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব।
ততক্ষণ দেখতে থাকুন টক টু বাংলা, সমস্ত খবর নজর রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।